গত 70-এর দশকে তেহরানের রাস্তাঘাটে পশ্চিমা ফ্যাশন, সিনেমা হল আর আধুনিক লাইফস্টাইল দেখে কেউ কল্পনাও করতে পারেনি যে মাত্র কয়েক বছরের ব্যবধানে এই দৃশ্যপট পুরোপুরি বদলে যাবে। যে ইরান এক সময় ছিল আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধু, সেই দেশটি আজ তাদের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্ষমতার মসনদ থেকে কিভাবে পতন হলো শক্তিশালী পাহলভী রাজবংশের, আধুনিক সেকুলারিজম থেকে কিভাবে জন্ম নিল কঠোর ইসলামী প্রজাতন্ত্রের। আরো আলোচনা করব ইরানের সে রক্তক্ষয়ী বিপ্লব এবং পশ্চিমা বিশ্বের সাথে বন্ধুত্বের বিচ্ছেদ আর আমূল পরিবর্তনের পিছনের আসল ইতিহাস। তো চলেন শুরু করা যাক। The Iranian Revolution happened in 1979. It ended the rule of Shah Mohammad Reza Pahlavi, who was the king of Iran. Many people were unhappy with the Shah because his government was authoritarian, unequal, and strongly supported by Western countries, especially the United States. Different groups protested against the Shah, including religious leaders, students, workers, and intellectuals. The most important leader of the revolution was Ayatollah Ruhollah Khomeini. সালটা 1925 ইরানের ক্ষমতায় আসে রেজা শাহ পাহলভী, আর তিনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সংস্কার চালু করে। তিনি শিক্ষা দীক্ষা, সামরিক বাহিনী, অর্থনীতি, দেশের আইন কানুন, এমনকি নারীদের অধিকার, পোশাক নিয়েও সংস্কার কাজ শুরু করে। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও তিনি সংস্কার আনা শুরু করে। আর এসব সংস্কার কাজের মধ্যে তিনি একটা বিষয় লক্ষ্য করতেছিলেন, আর সেটা হলো তার দেশে এখনো অধিক পরিমাণ ব্রিটিশ প্রভাব রয়েছে, আর তিনি চেয়েছিলেন এই প্রভাবটা ধীরে ধীরে কমিয়ে এই প্রভাবটা থেকে বেরিয়ে আসতে। এখানে আরেকটা কথা বলে রাখি, সালটা 1908 ইরানে তেলের আবিষ্কার হয়, আর এটা আবিষ্কার করেছিল এক ব্রিটিশ কোম্পানি। আর যেহেতু ব্রিটিশরা এই তেল আবিষ্কার করে, তাই তৎকালীন ইরান সরকারের সাথে ব্রিটিশরা একটা চুক্তি করে, আর এই চুক্তির মাধ্যমে ইরানের তেল কিন্তু ব্রিটিশরা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর রেজা শাহ কিন্তু এই নিয়ন্ত্রণটা কমিয়ে আনতে চেয়েছিলেন। রেজা শাহ আরো একটা ব্যাপার বুঝতে পেরেছিলেন, আর সেটা হলো একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একটি শক্তিশালী সামরিক বাহিনী খুবই দরকার। তাই তিনি তৎকালীন ইরানের সামরিক বাহিনীকেও ধীরে ধীরে শক্তিশালী করে তুলতে থাকে। অর্থাৎ রেজা শাহ ক্ষমতা আসার পর থেকে একদিকে যেমন সংস্কার করতেছিল, অপরদিকে ইরানকে তিনি ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করতেছিল। আর এভাবে কিন্তু অনেকগুলো বছর কেটে যায়। এরপর আসে 1941, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, আর তখন ইরানের ক্ষমতায় কে ছিল? সেই রেজা শাহ পাহলভী। আর এই রেজা শাহ কিন্তু এই যুদ্ধে জার্মানির দিকে ঢুকতেছিল, যেটা কিন্তু ব্রিটিশরা এবং সোভিয়েত ইউনিয়ন মোটেও ভালো চোখে দেখেনি। ব্রিটিশরা ভাবতে থাকে যদি ইরান জার্মানির নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে ইরানের যে তেল ভান্ডার আছে না, এটাও কিন্তু জার্মানির হাতে চলে যেতে পারে। আর তখন কিন্তু ইরানে আর ব্রিটিশদের প্রভাব একেবারেই থাকবে না, এবং ব্রিটিশরা এও ভাবতে থাকে ইরান এক সময় জার্মানির সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে। এখানে আরো একটা বিষয় বলে রাখি, তৎকালীন যুদ্ধের সময় এই ইরান দিয়েই কিন্তু সোভিয়েত ইউনিয়নে ব্রিটিশ থেকে অস্ত্র পাঠাতো। তাই ব্রিটেন এটাও ভাবতে থাকে ইরান যদি জার্মানির হাতে চলে যায়, তাহলে এই রোডও বন্ধ হয়ে যেতে পারে। আর এটা ভেবে তৎকালীন ব্রিটিশরা এবং সোভিয়েত ইউনিয়ন রেজা শাহ পাহলভীকে জার্মানির প্রভাব থেকে বেরিয়ে আসতে চাপ দিতে থাকে। কিন্তু রেজা শাহ পাহলভী এটা কিছুতেই মানতেছিল না, যার ফলে 1941 সালে 25 আগস্ট ব্রিটিশ এবং সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায় এবং রেজা শাহকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। আর এই রেজা শাহ পাহলভীকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় বসায় তারই পুত্র মোহাম্মদ রেজা শাহ পাহলভী। দেখুন, যেহেতু মোহাম্মদ রেজা শাহ পাহলভীকে ব্রিটিশরা ক্ষমতায় বসিয়েছিল, সেহেতু সে ব্রিটিশদের কথাই চলবে, এটাই স্বাভাবিক। আর বাস্তবে কিন্তু হয়েছিল তাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানে অনেকগুলো তেল ক্ষেত্র আবিষ্কার হয়েছে, যার পুরোটাই ছিল ব্রিটিশ কোম্পানির নিয়ন্ত্রণে, যার ফলে ইরানের স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুতর প্রভাব পড়তে থাকে। এই তেলের কিছু অংশ পেত ইরান, আর বাকি সবগুলোই যেত ব্রিটিশ কোম্পানির হাতে। আর এই তেলের যে অংশটুকু ইরান পেত না, তার ন্যূনতম অংশ কিন্তু ইরানের সাধারণ জনগণ পেত না, বরং সেই লাভের প্রায় পুরোটাই যেত মোহাম্মদ রেজা শাহ ও তার ঘনিষ্ঠ কর্মচারীদের হাতে, যেটা দিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করত এবং সাধারণ মানুষ দরিদ্রতা, ঘাটতি ও অধিকারহীনতার মধ্যে জীবনযাপন করতে থাকে। এবং ধীরে ধীরে ইসলামী সংস্কৃতির পরিবর্তে বাড়তে থাকে পশ্চিমা সংস্কৃতি। আর এখান থেকে জন্ম নেয় আরো একটা নেতার, যার নাম মোসাদ্দেক। 1949-50-এর দিকে তিনি ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করতে আন্দোলন গড়ে তোলেন। আর এই আন্দোলনে কিন্তু অনেক নিপীড়িত ইরানি সাড়া দেয়, যার ফলে 1951 সালের নির্বাচনে এই মোসাদ্দেকই ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দেখুন, আগের প্রধানমন্ত্রী যে মোহাম্মদ রেজা শাহ, ও কিন্তু সম্পূর্ণ ব্রিটিশদের কথাই চলতো।
আর মোসাদ্দেক কিন্তু ছিল তার সম্পূর্ণ উল্টো। সে কিন্তু তার দেশকে সম্পূর্ণ বিদেশি প্রভাব থেকে মুক্ত করতে থাকে। আগে ইরানের তেলের যে লাভের পুরো অংশটা ব্রিটিশ কোম্পানি নিয়ে যেত না, উনি কিন্তু এই তেলকে জাতীয়করণ করে এটাও বন্ধ করে দেয়। আর স্বাভাবিকভাবে এতে ব্রিটিশরা ক্ষুব্ধ হবে, আর ব্রিটিশরা ক্ষুব্ধ হয়ে ইরানের তেল উত্তোলন ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। আর এই সময়ের মধ্যে কিন্তু আরো একটা বিষয় চলতে থাকে, সেটা হলো স্নায়ুযুদ্ধ। তাই ব্রিটেন এটা ভাবতেছিল, যদি ব্রিটেন সরাসরি ইরানে কিছু করার চেষ্টা করে তবে সোভিয়েত ইউনিয়ন এতে জড়িয়ে যেতে পারে। আবার যদি ইরানকে পুরোপুরি ছেড়ে দেয় তাহলে সোভিয়েত কমিউনিস্টদের প্রভাব এখানে বেড়ে যেতে পারে। তাই দুই দিক থেকে কিন্তু ব্রিটিশরা তখন একটা চাপের মধ্যে ছিল। আর এখান থেকে এন্ট্রি নেয় যুক্তরাষ্ট্র। এইরকম একটা তেল সমৃদ্ধ দেশকে কি এইভাবে ছেড়ে দেওয়া যায়? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রপাগান্ডা ও মিডিয়ার মাধ্যমে ইরানের জনগণের মধ্যে বিক্ষোভ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল। পাশাপাশি মোসাদ্দেকের সাথে সকল বিরোধীদের ঝামেলা বাঁধিয়ে দেয়, যার ফলে তারা মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরাতে বিক্ষোভ শুরু করে, যেটাকে আবার সমর্থন দিতেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর প্রথম দফায় কিন্তু ব্যর্থ হয় এবং রেজা শাহ দেশ ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু দ্বিতীয় দফায় 1953 সালে সামরিক অভ্যন্তরের মাধ্যমে মোসাদ্দেকের পতন ঘটে এবং পুনরায় ক্ষমতায় বসে মোহাম্মদ রেজা শাহ পাহলভি। ফলে আবারও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রভাব ইরানে বাড়তে থাকে, আর তাদের সহযোগিতায় ইরানে রেজা শাহ হয়ে ওঠে সর্বময় ক্ষমতার অধিকারী। 1966 সালে তিনি নিজেকে রাজাদের রাজা বলে ঘোষণা করে। আর রেজা শাহ তার দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কিন্তু তিনি হোয়াইট রেজুলেশন শুরু করে। আর এটা হলো ইরানে ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে পুরোপুরি পশ্চিমা সংস্কৃতি ও তাদের ভাবধারা প্রতিষ্ঠা করতে শুরু করা। ভূমি সংস্কার, নারীদের অধিকার, পোশাকের স্বাধীনতা, ধর্মীয় সংস্কৃতি বাদ দেওয়া, এই সবকিছুই তিনি পুরোপুরি প্রতিষ্ঠা করতে থাকে। এছাড়াও তিনি চালু করে বিভিন্ন বার, পার্টি সেন্টার ইত্যাদি। রাজধানী তেহরান হয়ে ওঠে এক পশ্চিমা সংস্কৃতির এলাকা, যেখানে কেউ যদি ধর্মীয় লেবাস নিয়ে চলতো তাকে কটু কথাও শুনতে হতো। এবং রেজা শাহ ও তার স্ত্রী পশ্চিমা পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করত, অর্থাৎ সংস্কারের নামে পুরো দেশকে ধর্ম থেকে আলাদা করে দেয়। আর পশ্চিমারা কিন্তু এই বন্ধুত্বের আড়ালে ইরান থেকে তেল সহ আরো নানা ধরনের খনিজ সম্পদ নিয়ে যেত। আর এই সবকিছু মিলিয়ে ইরানে যারা ধর্মপান মানুষ ছিল না, তারা কিন্তু এর বিরোধিতা করতে থাকে। ভিতরে ভিতরে তারা রেজা শাহের বিরুদ্ধে ফুঁসে উঠতে থাকে। ধর্মীয় নেতারা রেজা শাহের এই সব কার্যকলাপের বিরোধিতা করে আন্দোলন শুরু করতে থাকে। রেজা শাহ কিন্তু সেই আন্দোলনকে আবার দমনও করতে থাকে। এখান থেকে কিন্তু শুরু হয় আরো একটি গ্লোবাল নেতার উত্থান, যার নাম হলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। 1964 সালে শাহ ও পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে নির্বাসনে পাঠানো হয়, কিন্তু সেই নির্বাসনই তাকে ইসলামী বিপ্লবের অন্যতম শক্তিশালী কণ্ঠে পরিণত করে। সে দেশের বাইরে থেকেই দেশের ভিতরে এই আন্দোলন চালু রাখেন। অপরদিকে একের পর এক পশ্চিমা সংস্কৃতি ও ধর্মবিরোধীর প্রভাবে জনমানুষের মনেও রেজা শাহের বিরুদ্ধে খুব বাড়তে থাকে। তো এতক্ষণে আপনারা হয়তো একটা বিষয় বুঝেছেন যে রেজা শাহের আমলে ইরান কিন্তু পশ্চিমাদের খুব ঘনিষ্ঠ মিত্র ছিল, এবং তৎকালীন সোভিয়েত কমিউনিস্ট প্রভাব যাতে ইরানে ঢুকতে না পারে সেই জন্য কিন্তু পশ্চিমারা ইরানকে খুব ভালোভাবে ব্যবহার করতেছিল। অপরদিকে শাহের সাথে পশ্চিমাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু দেশের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে থাকে। এরপর 1978 সালের 7 জানুয়ারি ইরানের এক রাষ্ট্রীয় পত্রিকায় খামেনির বিরুদ্ধে খামেনিকে ছোট করে কটাক্ষ করে খবর প্রকাশিত করে, যার প্রতিবাদে হাজার হাজার ধর্মবান মানুষ রাস্তায় নেমে আসে। শুরু হয় এক বিশাল আন্দোলন। ওইদিকে খামেনি বিদেশ থেকে 1978 সালে 8 সেপ্টেম্বর শিয়াদের পবিত্র শহর নাজাতে এক বিশাল সমাবেশের ডাক দেয়। আর এই সমাবেশে প্রায় 70 থেকে 80 লাখ মানুষ জমায়েত হয়, যেটা রেজা শাহ ও পশ্চিমারা কল্পনাও করতে পারেনি। আর এই সমাবেশ থেকে সরকার পতনের ডাক আসে, শুরু হয় আন্দোলন। মাঝে মধ্যে হরতাল, সমাবেশ ইত্যাদি চলতে থাকে, কিন্তু রেজা শাহ এই আন্দোলনকারীদের উপর নির্বিচারে বিপুল নির্যাতন এমনকি গুলি চালাতেও থাকে এবং বিপুল সংখ্যক মানুষকে হত্যা করতে থাকে। আন্দোলনকে একেবারে ছত্রভঙ্গ করে দেয়। রেজা শাহ পশ্চিমারা মনে করতে থাকে এই আন্দোলন আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, কিন্তু আন্দোলন নিয়মিতই চলতে থাকে। আর এতদিন খামেনি ইরাকে থেকে আন্দোলন নিয়ন্ত্রণ করত, কিন্তু রেজা শাহ সরকারিভাবে তাকে ইরাক থেকেও সরিয়ে দেয়। আর এরপর তিনি আশ্রয় নেয় ফ্রান্সে। ফ্রান্সের মুক্ত গণমাধ্যমের সহায়তায় ইরানের অবস্থা, শাহের একনায়কতন্ত্র, নির্যাতন, কুকর্ম পুরো বিশ্ব ছড়িয়ে দেয়। আর এখান থেকে ইরানের বিপ্লব আরো জোরদার হতে থাকে। 1979 সালে 16 জানুয়ারি আবারও সরকার বিরোধী বিক্ষোভ প্রবল আকার ধারণ করে। এবার আর রেজা শাহ টিকে থাকতে পারেনি। এবারের আন্দোলনের চাপে রেজা শাহ দেশ থেকে পালাতে বাধ্য হয়। ওইদিকে খামেনি ফ্রান্স থেকে ফিরে এসে ইরানকে ইসলামী প্রজাতন্ত্রের রূপ দেয়। দেশ থেকে সকল বিদেশি এবং পশ্চিমা প্রভাব একেবারে মুছে ফেলেন। আর এইভাবে ইরান ধীরে ধীরে পশ্চিমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়।
তো আশা করি আপনারা ইরানে কিভাবে পশ্চিমা সংস্কৃতি ঢুকেছিল এবং কিভাবে ইরান থেকে পশ্চিমা সংস্কৃতি চিরতরে মুছে দেওয়া হয় সেই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।